আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কেমন আছো সবাই? ভালো আছো অবশ্যই, তাই না? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা কি কুইজগুলোতে অংশগ্রহণ করছো? জি স্যার। কই তোমাদের কেউ গিফট পাইলা কই? না স্যার। আচ্ছা। ও, মজার মজার ব্যাপার হয়েছে। যেমন গত পরশুদিন একজন গিফট পেয়েছে, গতকালকে আবার ওর ওর নামটা উঠছে। একজনের। স্যার, আমি তো শুধু সময় হলে গিয়ে তাড়াতাড়ি চেক করি কে পাইলো কে পাইলো। আচ্ছা, এটা আমাদের 7 দিন চলবে, আজকে 3 দিন হলো কেবল, ইনশাল্লাহ পেয়ে যাবে অনেকেই। যেমন একটা মেয়ে, মেয়ে বেবি আমি জানি না, দোলন চাপা নাম। এ দেখছিলাম যে অনেকবার অনেক ট্রাই করতেছিল, একবারে ফার্স্ট সেকেন্ড থার্ডে, মানে এগুলোর ভেতরেই, এবং অনেক ভাবে, মানে অনেক সময় বোঝা যায় না এরকম। আর ব্যতিক্রমী একটা নাম চোখে পড়তেছিল। তো মজার বিষয় হচ্ছে সে কালকে উইনার হয়ে গেছে। তার আগের দিনের যে 3টা বা কালকের 4টা সবগুলোতে সে জয়েন করছিল। আজকে বেশ কিছু কোশ্চেন দেয়া আছে, একটু ট্রিকি। আগামী নেক্সট দিনে আর একটু কঠিন হবে, এরকম করে করে আমরা ধীরে ধীরে কঠিনের দিকে যাব আর কি। আবার আমি হ্যাঁ এইটা। স্যার, হুম। অনেকে দেখছি যে আহ, অনেকবার করে কমেন্ট করে স্যার, ওইগুলো কিভাবে কি করা হয়? যে মানে উনি অনেকবার। একজনই অনেক বারবার কমেন্ট করছেন। না, এরকম তো কই দেখতেছি না। আর এটা দেখলেও হচ্ছে আমার অগোচরে, যেমন আমি একজনকে দেখেছি যে সে 2বার কমেন্ট করেছে। তো এখন যদি কখনো দেখা যায় যে আমি লটারি করতেছি, লটারি ওই যে আমি তোমাদেরকে হয়তো বলিনি, আমি আরেকটা গ্রুপে বললাম, সেটা হলো আমি একটা বাটি নিয়েছি, বাটি বোঝো তো, এর ভেতরে 100টা 1 2 3 এভাবে সংখ্যা লিখেছি। এই সংখ্যাটা ভাঁজ করে রেখে দিয়েছি ওখানে কাগজের ভেতরে। এবার ওখান থেকে একটু নাড়াচাড়া করে একটা সংখ্যা তুলতেছে, এবং দেখছি সাপোজ ধরো 50 নম্বর সংখ্যা উঠলো। 50 নম্বর কমেন্টকারীকে, তাকে আমি খুঁজছি, গিয়ে যদি দেখছি যে সে ভুল উত্তর দিয়েছে তাহলে সে ওইটা রিজেক্টেড। আর যদি দেখছি যে সে মাল্টিপল টাইমের অ্যান্সার দিয়েছে, 2বার বা 3বার, তখন সেও রিজেক্টেড। আর এছাড়া তো মানে যদি হয় সবকিছু ঠিক থাকে তাহলে তাকে তখন নক দিচ্ছি। তো এইভাবে করছি। আর তারপরে ওই যে আরেকটা, যেটা এক্সাম নিয়েছি সামনে, সরি গত দিনে একটা এক্সাম নিয়েছি। এইটা এটাতে বেশি কেউ পার্টিসিপেট করেনি, যারাও পার্টিসিপেট করেছে খুবই কম মার্কস। তো আমি জানি, আমি এটা চিন্তা করতেছি যে এগুলো কি করবো এটা নিয়ে। আবার সামনে আরেকটা, যেমন রচনার প্রতিযোগিতা, আরও বেশ কয়েকটা নিব। ভেবেছিলাম যে 7 দিনের ভেতরেই নিব, দেখছি যে না, আমি আমার নিজে প্রেসারে পড়ে যাচ্ছি। সো এটা আমি নিব, হয়তো দেখা যাচ্ছে তখন 15 দিনের মধ্যে নিব, কিন্তু নিতেই থাকবো আর কি। আচ্ছা, তোমরা জয়েন করিও এইগুলোতে। এগুলোতে জয়েন করলে যেটা হবে যে তোমার জানা তো হবে। অনেক সময় অনেকে, যেমন আজকে একটা কোশ্চেন দিয়েছি যে রাইট সামথিং ইন দ্য কমেন্ট বিলো। সো সবাই সামথিং সামথিংই লিখতেছে, আমিও চেয়েছি এটাই যে সামথিংই লিখুক। হ্যাঁ, তো এই যে এগুলো একটু অন্য রকমের। আবার এই এই জাতীয় অনেক জায়গায় অনেক রকমের ফান দেখেছো তোমরা হয়তো। আরেকটা দিয়েছি, যেমন তোমাদেরকে দেখাই একটু, এখান থেকে দেখাই। তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে একটা কি যেন দিলাম, একটু ট্রিকি কিন্তু। আরেকটা জিনিস হচ্ছে, ও ওই যে যেটা দিয়েছি যে আমাকে মাকে বোঝাতে দাও, রাইট সামথিং, এটা সবাই ভালো করতেছে। আরেকটা কই দিলাম, মানে এই যে এটা ট্রান্সলেট করতে দিয়েছি যে আমাকে মাকে বোঝাতে দাও। এখন তুমি চিন্তা করো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ দিয়েছি। এই ম্যাক্সিমাম ছেলেপেলে যেটা করেছে, এই যে লেট মি এক্সপ্লেইন টু মাদার, এটা গুগল ট্রান্সলেটরে দিয়ে হুবহু এই সেন্টেন্সটা পেয়েছে, এই সেন্টেন্সে কপি করে দিয়ে যাচ্ছে, একটা দুইটা তিনটা সমানে দিয়ে যাচ্ছে। যারা একটু চেঞ্জ করেছে তারা কি করেছে, এখানে এক্সপ্লেনে দেখায় কনভিন্স করেছে। আবার এখানে কেউ মিন দিয়েছে, এই সেই। তো এগুলো না আসলে। এখন কথা হচ্ছে কি জিনিসটা হবে সেটা তো অনেকে জানতে পারবে, তো এই দিক দিয়ে একটু শেখা হবে।
এর ভেতরে যে দুই একজন সঠিক দেয়নি তা না, এটা আমি রাত 11টার দিকে লটারি করব, লটারি করে অবশ্যই জানিয়ে দেব। তো এখান থেকে শেখাও হচ্ছে। এই জিনিসটা ম্যাক্সিমামই ভুল করেছে। হ্যাঁ, লেট মি এক্সপ্লেইন টু মাদার, এটা আপাতত দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আমি যখন এটা দিয়েছি তখন এটা তো হুবহু অবশ্যই আমি চাইবো। তো এই হুবহুটাই অনেক বেশি, দুই তিনজন আর কি শুধু করেছে, বাকি সবার এই যে আমি ভুল দেখতে পাচ্ছি। লেট মি এক্সপ্লেইন, ওই যে ওখানে দেখেছে, ওখান থেকে কপি করে নিয়ে এসে দিয়েছে। এই যে এই 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 মেয়েটা খুব ট্রাই করতেছে, ও বারবার নকও দিচ্ছে আমারে যে কখন ইয়া হবে, এটা সেটা অনেক কিছু। তো এগুলো ভাল লাগছে যে অনেকে অংশগ্রহণ করছে, তোমরা অংশগ্রহণ করিও, মজা। গ্রুপের মানে কোনটার ভিতরে গেলে আর কি কুইজগুলো পাওয়া যাবে? তুমি এই জাস্ট এই গ্রুপটাতে, আমাদের যে ইংলিশ মানে পাবলিক গ্রুপ, এখানে গিয়ে ঢুকো, ঢোকার পরে তুমি সবই এখানে পেয়ে যাবা। এই যে স্ক্রল করো, স্ক্রল করে এই যে ডে 3, আজকে 3 দিন চলতেছে, ডে 3 এটা ট্রিক 1। পাবলিক গ্রুপের মধ্যে না স্যার? হ্যাঁ, পাবলিক গ্রুপে। জি স্যার, আমি এটা অ্যাড। হ্যাঁ, এইটাতে আবার এমনিতে যদি তোমরা শুধু কুইজ কথাটা লিখো তাহলেও এগুলো চলে আসবে। বা ডে 3 লিখলে আজকের দিনে যতগুলো কুইজ দিয়েছে সবই পাবা, সবগুলোতে অ্যান্সার করো, বলা তো যায় না কোনটাতে তোমার নাম উঠে যায়। বেশি কিছু না, জাস্ট একটা মজা হচ্ছে, নতুন কিছু দু একটা আননোন থাকলে সেগুলো শেখা হচ্ছে। আবার যেমন এই যে এইখানে হোয়াট ইজ ইউলিসিস, নোভেল, পোয়েম, ড্রামা, এইটা অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, অনেকেরও ভুল হচ্ছে, তবে সঠিকের পরিমাণ বেশি। হুম। তো এই যে এই জিনিসগুলো শেখা হবে, যাকে আমি উইনার ঘোষণা করছি, লটারিতে যে উইন করতেছে, তখন তার নিচে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতেই তো পাচ্ছ যে আচ্ছা একে উইনার বলেছে, কেন বলেছে, এর অ্যান্সারটা কি, এ তো শেখা হয়ে গেল। তো আমার এটা ভাল লাগছে। আমি যদিও খুবই সামান্য একটা গিফট দিচ্ছি, গিফট তো আর এখানে এই কুইজের জন্য তো আর আমি অনেক কিছু দিতে পারি না, বা দিলেও সেটা ফেয়ার হবে না আর কি। তো আমি দিচ্ছি সামান্য একটা ফ্লেক্সি লোড দিচ্ছি। আর আরেকটা জিনিস, যেটা আমরা যে এক্সাম নিচ্ছি, এক্সামের জন্য একটা ভালো ইয়ে আছে যেটা আমি কুরিয়ার করে পাঠাবো, একটা গিফট। তো এটা একটা এক্সাম নিয়েছি, এটাতে বেশি জয়েন করেনি, মাত্র 29 জন, তার মধ্যে মোটামুটি 10-12 জন জয়েন করেছে, মানে পরীক্ষার খাতা সাবমিট করেছে তোমার আমি যে টাইম দিয়েছি তার অনেক পরে। মাত্র 15-16 জন ঠিক টাইমে দিয়েছে, এবং 15-16 জনের মধ্যে আবার পাশের সংখ্যা কম। মানে যদি এই 50-এর মধ্যে যদি 10, 12, 14 পায় তাহলে তো মুশকিল। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এগুলোর জন্য ইয়ে হবে, সামনে আরো রম্য রচনা আছে, আরো অনেক পরীক্ষা টরীক্ষা হবে। সো ওইগুলোতে তোমরা হচ্ছে জয়েন করিও। ওকে, এবার দেখো তোমাদের পড়া আজকে শুরু করি। হ্যাঁ, তোমার কথা বুঝতে পারছি না, নেটের স্পিড হয়তো বা খুবই খারাপ, এই জন্য কথাটা ভালো আসতেছে না। তো আমি দেখো তোমাদের যে প্রশ্নটা আজকে পড়াবো, প্রশ্নটা বলতে যেই এজ সম্পর্কে, তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার চলছে তোমরা জানো, সো সেটাতেই আমরা গতদিনে পড়েছিলাম 20th সেঞ্চুরির যে ফিচার সেগুলো। আজকে সেম জিনিসই তবে একটু অন্যরকম। আমরা এখান থেকে জানবো হচ্ছে 20th সেঞ্চুরির এজের আন্ডারে আর একটা এজ, সেটা হচ্ছে মডার্নিজম বা মডার্ন এজ। এই মডার্ন এজের ফিচার, এখানে দুইটা ভাগ আছে, পোস্ট মডার্ন এবং মডার্ন। পোস্ট মডার্ন আমাদের ওইভাবে মানে এইভাবে আমরা পরে দেখবো, তবে এখন এই 20th সেঞ্চুরিটা দেখেছি, এরপরে এই মডার্নিজম বা মডার্ন এজের ফিচারটা আমরা দেখবো। এর ভেতরে একটু অনেক কিছু নতুন ফিচার রয়েছে। এটা জানার পরে আমরা এভাবে ক্রমান্বয়ে ভিক্টোরিয়ান, তারপর রোমান্টিক, নিউ ক্লাসিক্যাল এগুলো দেখবো। স্যার এগুলো কি মুখস্থ করবো নাকি স্যার এমনি দেখতে পাবো? এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে এরকম যে এটা তোতা পাখির মতো অনেকটা ঠোঁটে রাখতে হবে, আচ্ছা 20th সেঞ্চুরি মানেই এই বৈশিষ্ট্যের ভেতরে ছিল,
এখন ওই বৈশিষ্ট্যটা কি সেটার আবার ডেসক্রিপশন একটু মনে রাখতে হবে। যেমন এখানে 20th সেঞ্চুরি বা মডার্ন এজের একটা ফিচার হচ্ছে সিম্বলিজম। সিম্বলিজম কি এটা আবার জানতে হবে, যেটা আমি এখন এক্সপ্লেইন করব তোমাদেরকে। স্যার কালকে তো মানে যে ফিচারস অফ এই যে মানে চারটা দিছিলেন ওই চারটা কি বেশি ইম্পর্টেন্ট না মানে আর সবগুলো ইম্পর্টেন্ট? এগুলো তোমাদেরকে আমি পরীক্ষার জন্য তো একটাও পড়াচ্ছি না এখনো। পরীক্ষার জন্য পড়াবো যখন তোমাদের এই সেকেন্ড ইয়ার বর্তমানে যারা আছে তাদের পরীক্ষা যখন হয়ে যাবে তখন তোমাদের জন্য সাজেশন করবো এবং সেই সাজেশন অনুযায়ী পরীক্ষা পড়াবো। এখন যেগুলো পড়াচ্ছি সেটা হচ্ছে প্রতিটা এজ সম্পর্কে জানাচ্ছি, প্রত্যেকটা এজ সম্পর্কেই জানতে হবে, কারণ এখানে হচ্ছে তোমাদের শুধু 5টা যে ব্রড কোশ্চেন লিখতে হবে তাই না, অন্যান্য আরও অনেক শর্ট কোশ্চেন আছে। যেমন তোমাদেরকে একটা যদি আমি সাজেশন দেখাই এবারের জন্য, এবারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা সাজেশন। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সোশ্যাল পিকচার অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড মানে হচ্ছে ওই এজের ফিচার, স্যালিয়েন্ট ফিচার অফ চসারিয়ান এজ, ফিচার অফ রেনেসান্স, হ্যাঁ, তারপরে ধরো এটা একটু আলাদা, এই যে এসে অন ইংলিশ রিফরমেশন মানে এখানকার ফিচার, স্যালিয়েন্ট ফিচার অফ রোমান্টিক এজ এটা একটু আলাদা, স্যালিয়েন্ট ট্রেইট আর ফিচার একই জিনিস, নিও ক্লাসিক্যালের ফিচার এটা একটু আলাদা, এটা আবার দেখো স্যালিয়েন্ট ট্রেন্ড অফ ভিক্টোরিয়ান এজ মানে ওই ফিচার। সেই ফিচারগুলো এবার যতগুলো আসবে সেগুলো বাদ তোমাদের জন্য পরের বার। এখন দেখা যাচ্ছে তোমাদেরকে একটা আমি পড়াইলাম, সাপোজ এই মডার্ন নোভেলের ফিচারটা আমি তোমাদের মুখস্থ করাইলাম বা পড়লা তোমরা ভালো করে পরীক্ষার মতো করে, বাট এটা চলে আসলো তখন লস। তো এখন যেটা করতে হবে জাস্ট শুধু এগুলো জেনে রাখো এবং পরীক্ষাটা এদের হয়ে যাওয়ার সব পরেই দেখা যায় 1-2 সপ্তাহের মধ্যে আমি সাজেশন দিয়ে দেবো, তখন সাজেশন অনুযায়ী পড়বো। আবার এই জিনিসগুলো আমরা জাস্ট শুধু জেনে থাকবো, এগুলো আমরা মানে 1 বাই 1 এমনিতে অলরেডি জানা হয়ে যাবে। যেমন তোমরা হয়তো অলরেডি জেনেছো কিং আলফ্রেডকে, তারপর রেনেসান্স কি, এগুলো আমরা একটু করে জেনেছি, তো বাকিগুলো আমরা ধীরে ধীরে জানবো। হিস্ট্রি তোমাদের সেকেন্ড ইয়ারে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, আর এই হিস্ট্রিটা ভালো করে পড়তে হবে কারণ হিস্ট্রির উপর অনেক কিছু ডিপেন্ড করে। 3rd ইয়ার 4th ইয়ারের ভালো করা খারাপ করা, মাস্টার্সের ভালো করা খারাপ করা, ইভেন চাকরি লাইফের অনেক কোশ্চেন আসে হিস্ট্রি থেকে। সো এই সব কিছুই ভালো করা খারাপ করা ডিপেন্ড করে। প্রত্যেকটা এজে কি কি ঘটনা ঘটছে তাগুলো আমাদের মনে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। কি কি ঘটনাই শুধু না, মানে একটা এজের ফিচারে কি কি থাকে, ঘটনা থাকে, ওই এজের মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা আচার আচরণ, তাদের ধর্ম, তাদের পলিটিক্স, তাদের ফিলোসফি, তাদের সাইকোলজি, তারপরে থাকে হচ্ছে ওই এজের রাইটাররা কোন কোন বিষয়ে প্রাধান্য দিয়ে লেখালেখি করতো সেগুলো। সো আমরা একটু চলো দেখি আমাদের এই এজ সম্পর্কে একটু আলোচনা করি। আমরা আজকে যে এজ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই ফিচার অফ মডার্ন এজের এইগুলো সম্পর্কে আলোচনা করব। মডার্ন এজের প্রচুর ফিচার এবং এই প্রতিটা ফিচারই তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। যদিও আমি কোনো টেক্সট দেখাচ্ছি না, আমরা যখন এগুলোর পড়বো কি বলো এটাকে পরীক্ষার যখন জন্য, এটা কোনো বইতে নাই, এটা কোনো বইতে নাই, এটা হচ্ছে আমার তৈরি করা। ভবিষ্যতে এটা নিয়ে অবশ্যই আমি একটা বই লিখবো, বই লেখার উদ্দেশ্যেই তৈরি করেছিলাম, কিছু দূর লিখেছিলামও, কিন্তু তারপরে হঠাৎ করে ওই লেখাটা কি কারণে যেন হারিয়ে গেছে, পরে আর হয়নি। তো কপাল ভালো যে আমি এগুলো এই ওয়েবসাইটে দিয়ে রেখেছিলাম। ওকে, দেখো এটা হচ্ছে যে তোমার বইতে তুমি খুঁজলে পাবা, কিন্তু এতগুলি পয়েন্ট তুমি পাবা না। বইতে অল্প কিছু পয়েন্ট আছে, কিন্তু বাকিগুলো এটা এজটাকে নিয়ে আরও আলোচনা করে ভেঙে চুরে এটা এগুলো সব বের করা। আর একটা এজের অনেক ফিচার থাকে, সেই ফিচারগুলি এইটুকুই কি ফিচার না, আরও আছে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানলে মোটামুটি এজটাকে ভালো করে জানা হয়ে যায়। তো চলো আমরা দেখি, যদি কোশ্চেনটা এরকম হয় কখনো যে ডিসকাস দ্য ফিচার্স অফ মডার্ন এজ, তখন এই কোশ্চেনটা আলোচনা করতে হবে। এই কোশ্চেনটা আলোচনা করতে গেলে এগুলোকে পয়েন্ট বানাতে হবে। সো এগুলোকে যদি আমরা পয়েন্ট বানিয়ে ধরি তাহলে এর আগে একটা ইন্ট্রোডাকশন লাগবে, শেষে একটা কনক্লুশন লাগবে এবং এর ভেতরে এগুলো থাকবে। তো এগুলোর ভেতরে একটা দেখো পয়েন্ট শুরুতে রয়েছে ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিডুয়ালিজম। এটার মানেটা কি? ইন্ডিভিজুয়ালিজমের এটা একটা ইজম, এই যত জায়গায় ইজম শব্দ পাবে তার মানে সেটা একটা থিওরি বা একটা তত্ত্ব, একটা নতুন ধারণা, আইডিয়া।
তো এই ইন্ডিভিজুয়ালিজম একটা হচ্ছে নতুন আইডিয়া, যে আইডিয়াটা আরো আগেও ছিল, আগেকার রাইটাররা, অন্যান্য এজের রাইটাররাও এগুলো ফলো করতো, কিন্তু এই যুগটাতে এসে বেশি মাত্রায় ফলো হতে থাকে। আমি এটার একটা এক লাইনের সংজ্ঞা বের করেছি নেট থেকে, সেটা হচ্ছে এই দেখো, যে এ সোশ্যাল থিওরি, ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে একটা সোশ্যাল থিওরি ফেভারিং ফ্রিডম অফ অ্যাকশন ফর ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ ইন্ডিভিজুয়াল বলতে প্রত্যেকটা ব্যক্তি তার যে একটা নিজস্ব স্বাধীনতা বোধ আছে, স্বতন্ত্র বোধ আছে, সেই বোধটাকেই মূলত সাপোর্ট করে এই ইন্ডিভিজুয়ালিজম, এই তত্ত্বটা। ওভার কালেকটিভ অ্যান্ড স্টেট কন্ট্রোল, অর্থাৎ রাষ্ট্রের কন্ট্রোলে থেকে। ইন্ডিভিজুয়ালিজম মানে কি? ইন্ডিভিজুয়ালিজম মানে স্বতন্ত্র বোধ ফিল করা। মানে প্রত্যেকটা ব্যক্তি, আমরা কি করি, আমরা আমরা যখন রাস্তায় চলি তখন আমরা নিজেদেরকে স্বাধীনভাবে চিন্তা করি, স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, যা ইচ্ছা করতেছি। আমি সাপোজ টিচার হব না, আমি কি করব, দোকান দেব। আমি কি করব, আমি হচ্ছে বিজনেস করব, আমি গার্মেন্টস দিব, মানে যখন যা ইচ্ছা আমি তাই করতে পারতেছি। তো এইটাই, এই যে স্বাধীনতাটা, এবং এই এইগুলো আমরা করছি কিভাবে, একটা রাষ্ট্রের যে কিছু আইন কানুন আছে এগুলোকে মেনটেন করে। একটা বিজনেস করতে যাচ্ছি, সেখানে একটা ট্রেড লাইসেন্স করতেছি, একটা প্রোডাক্ট বার করতেছি, সেটাতে আমরা বিএসটিআই এর অনুমোদন নিচ্ছি। তো এই যে রাষ্ট্রের কিছু মাপকাঠি রয়েছে, কিছু আইন কানুন রয়েছে, সেগুলো মেনটেন করে আমরা যা ইচ্ছা তাই করছি। এইটাকেই বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। তো এই ইন্ডিভিজুয়ালিজমটা শুরু হয় হচ্ছে, আরও আগে থেকেই শুরু হয়, তবে এটা বেশি মাত্রায় দেখা যায় আমাদের এই মডার্ন এজে এসে। মডার্ন এজটার ফিচারটা তোমরা একটু খেয়াল, এজটা একটু খেয়াল করো, যে মডার্নিজম 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত এই মডার্ন এজ। তো এটা মডার্ন এজের সময় হচ্ছে এইটা, তার মানে কি এর আগে পরে আর মডার্ন এজ নাই? যেমন এখন আমরা কি মডার্ন এজ ইয়ে করতেছি না, আমরা এখন করছি, আমরা এখন কি পোস্ট মডার্ন এজের মধ্যে। 1940 থেকে 1940 থেকে 2000 আমরা পোস্ট মডার্ন এজের। এবং পোস্ট মডার্ন এজ চলে গেল বলে কি আগের ফিচার সব শেষ হয়ে গেল? তা না, তারপরেও অনেক কিছুই চলছেই, যেমন এখনো ইন্ডিভিজুয়ালিজম রয়েছেই। ওকে, সো এই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে স্বাধীনতা বোধ ফিল করা, স্বাধীনতা ফিল করা, এবং রাষ্ট্রের নির্দিষ্ট আইন কানুনের ভেতর থেকে যা ইচ্ছা তাই করা, যেটা আমি ব্যক্তি হিসেবে আমার ব্যক্তিগত লাভের জন্য আমি করব, এবং আমার সব মানে আমার জিনিসটা থাকবে, জিনিসটা আমার পজিশনে থাকবে। এইরকম একটা জিনিসকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। তো এই সময় রাইটাররা তাদের রাইটিংয়ের ভেতরে এই ইন্ডিভিজুয়ালিজমের যে থিওরি, এইটা অনেক জায়গায় প্রমোট করেছেন তারা। ওকে, এরপরে আসো এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। সো এই যুগটাতে এসে, এই 1901 থেকে 1939 সাল পর্যন্ত, এই ধরো 38-39 বছর ধরে, এই সময়ের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অনেক এক্সপেরিমেন্টেশন হয়েছে এই সময়টাতে বিভিন্ন বিষয় নিয়ে। সেটা সায়েন্সের বিভিন্ন বিষয় হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, পলিটিক্যাল অনেক জিনিস হতে পারে, রিলিজিয়াস অনেক জিনিস, বা সমাজের অনেক জিনিসের বিষয় নিয়ে অনেক এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সো এই পরীক্ষা নিরীক্ষাটা হচ্ছে এই যুগের একটা ফিচার। জাস্ট তোমরা টার্মগুলো জেনে রাখো, এই টার্মগুলো নিয়ে আমরা তো পরে ব্রড কোশ্চেন পড়বই। আর তোমাদেরকে আমি সবসময় বলে থাকি যে তুমি যদি দিনে 5 ঘন্টা পড়ো, তার 2 ঘন্টা হিস্ট্রি পড়বা। কি পড়বা? এই যে তোমরা এই পেজটাতেই আসবা, এই পেজটাতে এসে হয়তো তোমাদের এই প্রশ্নটা পড়া হয়ে গেল, তখন এই পেজে এসে তোমরা আরো এই যে ইজম যেগুলো আছে, ইজমগুলো তোমরা এই যে ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, এগুলো কি, হ্যাঁ, তারপরে এই যে প্যাট্রিয়টিজম, এগুলো কি, এরকম অনেক যে ইজমগুলো আছে, ইজমগুলো তোমরা একটু জানার চেষ্টা করবা। রিয়ালিজম কি, হ্যাঁ, এরকম। স্যার, হিস্ট্রির জন্য কি আমরা কোনো বই কিনবো? হ্যাঁ, হিস্ট্রির জন্য বেস্ট বই হচ্ছে উইলিয়াম জে লং এর একটা সবুজ কালারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বই আছে। উইলিয়াম জে লং, এটা হচ্ছে বই, এখানে বিভিন্ন ইনফরমেশন পাবে, আর এটা রাখবা, এটা হচ্ছে কালেকশনে রাখা লাগবে। উইলিয়াম জে লং এর সবুজ কালারের ফ্রেন্ডস বুক কর্নারের পাবলিকেশনের একটা বই। আর অবশ্যই এটার একটা গাইডও কিনতে হবে। গাইড কিংবা হচ্ছে যে ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন পড়ার জন্য, ব্রিফ কোশ্চেন পড়ার জন্য। তো বই কিনবা উইলিয়াম জে লং এর, আর গাইড কিনবা ফ্রেন্ডস বুকের একটা গাইড কিনলেই হবে। ওকে স্যার। আচ্ছা, এবার দেখো এক্সপেরিমেন্টেশন হচ্ছে এটা।
যে এই যুগে অনেক বিষয় নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলেছে। তবে এই 1901 সাল থেকে 39 সাল পর্যন্ত মূলত অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা বেশি হয়েছে। মানে অনেক কিছুই তো হয়েছে, তবে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষাটাই বেশি হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ধরো একরকম মানে অনেক রক্তক্ষয়িত যুদ্ধ হলোই। এরপরে আবার এই যে এর আগে এখন তো ইউনাইটেড নেশন, ওই সময় আরেকটা কি জানো আমি ভুলে গেছি টার্মটা, এই টাইপেরই আরেকটা হচ্ছে সংঘ তৈরি হয়েছিল। জাতিসংঘ এখন যেরকম আছে তখন এরকম সংঘ তৈরি হয়েছিল। তো এই যে অনেক বিষয় নিয়ে আর কি সে সময় এক্সপেরিমেন্ট হয়েছে, সেজন্য এই এক্সপেরিমেন্টেশনটাও হচ্ছে এই যুগের একটা ফিচার। এরপরে সিম্বলিজম। সিম্বলিজম হচ্ছে এটা একটা রাইটিং এর একটা ফিচার, অর্থাৎ রাইটাররা তাদের রাইটিং এর ভেতরে অনেক সিম্বল ইউজ করেছেন। সিম্বল কি জিনিস? সিম্বল হচ্ছে সিম্বল ইজ এনিথিং দ্যাট স্ট্যান্ডস ফর সামথিং এলস। এটা হচ্ছে সংজ্ঞা সিম্বলের। সিম্বল ইজ এনিথিং দ্যাট স্ট্যান্ডস ফর সামথিং এলস। সো সিম্বল হচ্ছে ধরো একটা দিয়ে আরেকটা বোঝানো। ধরো ওই যে তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো না, ইয়ে পড়েছো তোমরা সনেট 18-এ পড়েছো যে কি বলে এটা, সনেট 18, হ্যাঁ সনেট 18-এ তোমরা আই অফ হেভেন পড়েছো না, আই অফ হেভেন। তো আই অফ হেভেন হচ্ছে একটা সিম্বল। আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমরা ইয়েতে পড়েছো, এই যে তোমাদের প্রথম দিকে যে আমি ক্লাস নিয়েছি উইলিয়াম ব্লেকের উপরে, উইলিয়াম ব্লেকের রাইটিং এর ভিতরে অনেক অনেক সিম্বল রয়েছে। সো এই যে সিম্বলগুলো তারা ইউজ করেছেন, একটা দিয়ে আরেকটা বুঝিয়েছেন। যেমন শিপ দিয়ে তিনি গডকে বুঝিয়েছেন, ভেড়া দিয়ে আর কি। তিনি হচ্ছে টাইগার দিয়ে গডের যে রাগ, সেই রাগটাকে বুঝিয়েছেন। তারপরে এরকম আরো অনেক কিছু রয়েছে। সো এখানে এই সিম্বলিজমটা হচ্ছে এই মডার্ন এজের খুবই গুরুত্বপূর্ণ ফিচার, এবং সিম্বলিজমের সবচেয়ে বেশি সুন্দর করে ইউজ করেছেন সেটা হচ্ছে যে আমাদের মানে অনেক রাইটার, যেমন তোমরা মডার্ন এজের পাবা টি.এস. ইলিয়ট পাবা, আরো অনেক কিছু, এটা সামনে তোমরা থার্ড ইয়ারে উঠলে পাবা। সো এই সিম্বলিজমটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যুগের রাইটারদের, যারা লেখালেখি করেছেন। আচ্ছা, এরপর একটা রয়েছে ফর্মালিজম। ফর্মালিজমটা কি? ফর্মালিজমের একটা সংজ্ঞা আমি কালেক্ট করেছি তোমাদের জন্য। দেখো এখানে ফর্মালিজম বলতে আমরা তো ফর্মাল কথা শুনলেই তো মনে করি যে একটু ভাবটাব নিয়ে কথাবার্তা বলা, বা একটু ওই যে পোশাক আশাকের ক্ষেত্রে ফর্মাল বলতে আমরা বুঝি যে একটু জুতা টুটা স্যুট প্যান্ট টাই পরা, এইগুলো এক দৃষ্টিতে সেটাই। তবে এই পড়াশোনার ক্ষেত্রে বা জীবন ধারণের প্রতিটা স্ফেয়ারে ফর্মালিজম বলতে যে জিনিসটাকে বোঝাচ্ছে, বা রাইটিং এর ক্ষেত্রে ফর্মালিজম যেটা, সেটা হচ্ছে যে ফর্মালিজম রেফার্স টু ক্রিটিক্যাল অ্যাপ্রোচেস। ক্রিটিক্যাল অ্যাপ্রোচেস অর্থাৎ কোনো একটা টার্ম তুমি শুনলে, কোনো একটা নতুন আইডিয়া শুনে সেটাকে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে তুমি দেখছো। ক্রিটিক্যাল অ্যাপ্রোচটা কি জিনিস? সমালোচকের অ্যাপ্রোচ দিয়ে দেখছো। ক্রিটিক মানে সমালোচক, এবং ক্রিটিক্যাল বলতে যে সমালোচক মানে সমালোচনা যায় ওই অ্যাপ্রোচে দেখে, ওই দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখে সেটা। এখন এখানে ব্যাপারটা এরকম যে অনেক সমালোচনা আছে যে আমরা সমালোচনা করি বলতে নেগেটিভ চিন্তা করি। তো সমালোচনা মানে যে নেগেটিভ জিনিস তা কিন্তু না, এটা পজিটিভ আছে নেগেটিভও আছে, গঠনমূলক সমালোচনা আছে। সো এই সমালোচকরা মানে ফর্মালিজমটা হচ্ছে একটা গঠনমূলক সমালোচনা, বা যেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রোচেস। এই ক্রিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে কি করা হয়, যে কোনো জিনিসকে অ্যানালাইজ করা হয়, ইন্টারপ্রিট করা হয়, ইভ্যালুয়েট করা হয়। আচ্ছা 10 মিনিট পর কেটে যাবে, তোমরা আবার জয়েন করিও। ইন দ্য ইনহেরেন্ট ফিচার্স অফ এ টেক্সট, অর্থাৎ একটা টেক্সট বা একটা রাইটিং বা একটা থিওরি তোমরা ধরো নতুন পেলে, এবার এই থিওরিটা নিয়ে তুমি কি করবা, ওটাকে অ্যানালাইজ করবা, ওটাকে ইন্টারপ্রিট করবা, বর্ণনা করবা, ওটাকে ইভ্যালুয়েট করবা, মূল্যায়ন করবা, এবং এটার যে ইনহেরেন্ট যে ফিচারগুলি রয়েছে সেই ভেতরের গুণগুলিকে সেগুলো তুমি ওগুলো রিসার্চ করবা, সেটাকে বলা হচ্ছে ফর্মালিজম। এখানে আরো বলছে যে ফর্মালিস্টিক অ্যাপ্রোচ রিডিউসেস, ফর্মালিস্টিক অ্যাপ্রোচটা কি করে, রিডিউস করে দেয়, কমিয়ে দেয় দ্য ইম্পর্টেন্স অফ টেক্সট হিস্ট্রি, অর্থাৎ একটা টেক্সটের একটা রাইটিং এর হিস্ট্রিটাকে তোমার সেটার গুরুত্ব কমিয়ে দেয়। তারপরে বায়োগ্রাফিক্যাল যে এলিমেন্ট সেটাও কমিয়ে দেয়, এবং কালচারাল যে কনটেক্সট সেটাও কমিয়ে দেয়। সাপোজ ব্যাপারটা এরকম যে ধরো একটা রাইটিং সেই আদিকালের কোনো এক আমলের, সেই রাইটিংটা কোন এজের, কোন যুগের, কোন রাইটার কি লিখেছেন, এত কিছু বোঝার টাইম নাই।
তুমি ওইটাকে যেটা করবা পেলে এবার ওইটা পড়ে ওইটাকে রিসার্চ করলে, ওটাকে অ্যানালাইজ করলে, ইভ্যালুয়েট করলে, ইন্টারপ্রিট করলে, ক্রিটিক্যাল মাইন্ড দিয়ে তুমি এটাকে চিন্তা করলে, চিন্তা করে তুমি দেখলে যে বাহ এটা তো একটা অসাম রাইটিং, তাহলে কি হলো, এটা যে যুগেরই হোক না কেন এটা একটা অসাম রাইটিং, ক্লাসিক মাস্টারপিস। এখানে আর যুগ বিবেচনা করে লাভ নাই যে এটা অমুক যুগের, ওই যুগের, সো ওই যুগের এটা অত ভালো হবে না বা এত ভালো না, এরকমটা না। সো ফর্মালিজমটা এটাই যে কোনো জিনিসকে তুমি ক্রিটিকটের চোখে দেখবে, সমালোচক হিসেবে দেখবে। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ সায়েন্স। সায়েন্সের যে ফিল্ড, সেই ফিল্ডে ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এই এজে, এবং এই ডেভেলপমেন্টের যে বিষয়গুলো এগুলো আমরা এই এজের লিটারেচারের ভেতরে পেয়ে থাকি। যে এজের যেরকম হয়ে থাকে, যেমন এখন যখন আমরা লিটারেচার লিখবো, আমাদের লিটারেচারের ভেতরে কমনলি কিন্তু মোবাইলের যে আলোচনা সেগুলো চলে আসে। আমরা যখন একটা সাহিত্য লিখবো, হয়তো সাপোজ একটা নোভেল লিখছি, তো নোভেলে আমরা কিন্তু এই কথা লিখবোই যে অমুককে অমুককে মোবাইল করলো, বা এসে মোবাইলে প্রেম হচ্ছে, মোবাইলে অন্যান্য কিছু হচ্ছে। তাহলে এই মোবাইলটা কিন্তু এই যে এই যুগটা 2000 সালের পর থেকে এই যুগটারে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। মোবাইল, কম্পিউটার, তারপরে আমরা যেটাকে বলবো ইন্টারনেট, এটা কিন্তু আগে ছিল না। তাহলে এই যুগের একটা ফিচার এটা যে ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, এই পোস্ট মডার্নের হচ্ছে একটা ফিচার, যেটা মডার্ন এজে ছিল না। সো কিন্তু মডার্ন এজে কি ছিল, ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স এবং টেকনোলজিতে অনেক ডেভেলপমেন্ট হয়েছিল। যেমন তোমরা যে জানো হয়তো বা যে 1901 বা 2 সালে উড়োজাহাজের আবিষ্কার হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। তোমরা নিশ্চয়ই জানো যে এই যুদ্ধের ঠিক পরপরই কিন্তু পারমাণবিক বোমার আবিষ্কার হয়, যেটা ওই যে 47-48 সালে যেটা ফেলা হয় জাপানে, কিন্তু সরি 47-48 কি ভুলে গেছি। তো জাপানে যেটা ফেলা হয়, এটা তো আর ওই দিন তৈরি করে ওই দিনই ফেলা হয়নি, এটা তার আগে থেকে গবেষণা চলতেছে, তার আগে থেকে এক্সপেরিমেন্ট চলতেছে, বা আরও অন্যান্য অনেক হচ্ছে এক্সপেরিমেন্ট চলতেছে, অনেক অস্ত্রশস্ত্রের। তো এই সব কিছু মিলেই এই যুগটাতে ব্যাপক হারে এই সায়েন্সের যে ডেভেলপমেন্ট সেটা চলে। তো এটা মানে অবধারিতভাবেই সায়েন্সের ডেভেলপমেন্ট ওখানে চলছে। তার মানে এই জিনিসগুলো অনেক কিছুই কবিতার ভিতরেও চলে এসেছে। যেমন তোমাদেরকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ান এজ যখন আমরা পড়বো, সেখানে আমরা সেম একটা ফিচার পাবো। যেমন ধরো ফিচারটা কই গেল, এই যে টেকনোলজি, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এগুলোর এটাই হচ্ছে ওই যুগের ফিচার, বা ওই যুগে ব্যাপক ইন্ডাস্ট্রি হয়। এই যে বর্তমানে আমাদের দেশগুলোতে যে ইন্ডাস্ট্রিগুলো দেখতে পাও, স্টিল ইন্ডাস্ট্রি, তারপরে সুগার মিল, তারপরে এই যে কাপড় বুননের যন্ত্রগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমামই এই ভিক্টোরিয়ান এজে তৈরি হয়েছে। আরেকটা জিনিস ভিক্টোরিয়ান এজের একটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন আবিষ্কার। এবং আমার মনে আছে আমরা যখন 4th ইয়ারে তখন আমরা কবিতা পড়েছিলাম, কবিতাটা আমার মনে নেই নামটা কি, তবে ওইটা একটা ট্রেনের ইঞ্জিনকে নিয়ে। মানে তোমরা জানো, দেখেছো যে ট্রেনের ইঞ্জিনগুলো তো অনেক বড় হয়। তো এই ট্রেনের ইঞ্জিন বড় হওয়াতে এবং ট্রেনের এত শক্তি এবং এটার এত ব্যবহার দেখে ওই এক কবি ট্রেনের ইঞ্জিন নিয়ে একটা কবিতাই লিখে ফেলেছে, এবং সেটা আমাদের সিলেবাসে ছিল। তাহলে বোঝো যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে মানুষের জীবনকে ওই সময়টাতে প্রভাবিত করেছিল। আর তোমরা জানো যে এর ঠিক আগে পরেই আর কি যে শিল্প বিপ্লব সেটা ঘটে থাকে। ওকে, সো এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সায়েন্সের ফিল্ডের, সায়েন্স যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এই যুগের একটা ফিচার। এই যুগের আরো ফিচার আছে। ফিচারটা হচ্ছে যেমন লিটারেচারের ডেভেলপমেন্ট ঘটে এই সময়টাতে ব্যাপক। আর্ট বলতে ওই যে আমরা অনেক কিছু আর্ট করি খাতায়, তারপরে আমরা অনেক এই যে ভাস্কর্য তৈরি করি, এটা সেটা তৈরি করে থাকি। সো এগুলোকে বলা হয় আর্ট। সো এই আর্টের ক্ষেত্রে ব্যাপক ডেভেলপমেন্ট হয়। মানে এই ডেভেলপমেন্টটা কোন কোন ক্ষেত্রে হয়েছে সেটা এই পর্যন্ত, এই সময়টাতে সায়েন্সে হয়েছে, লিটারেচারে হয়েছে, আর্টে হয়েছে, পলিটিক্সে হয়েছে, ওয়ারফেয়ার বলতে যুদ্ধ। মানে এখানে যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে এই সময়টাতে, তার মানে এখানে তো যুদ্ধে অবশ্যই যুদ্ধাস্ত্রের ডেভেলপমেন্ট অবশ্যই হয়েছে। এরপর রয়েছে টেকনোলজি, যে কথাগুলো বললাম আর কি। সো এই এতগুলো জিনিসে ডেভেলপমেন্ট হয়েছে। তোমরা যখন এই ডেভেলপমেন্ট অফ সায়েন্স দিবা বা বিভিন্ন ক্ষেত্রের উল্লেখ করবা, তখন এই সবগুলো একসঙ্গে করতে পারবো, একটা পয়েন্ট, এই সবগুলো মিলে কিন্তু একটা পয়েন্ট। এরপরে দেখো এজ অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ডিসকভারি।
এই যুগটাকে বলা হচ্ছে এজ অফ গ্লোবালাইজেশন এবং ডিসকভারি। এই সময়টাতে অনেক অনেক কিছু ডিসকভার হয়েছে এবং হচ্ছে এটাকে গ্লোবালাইজেশনের এজও বলা হয়। আমরা জানি যে গ্লোবালাইজেশনের এজ আরও অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এই সময়টাতেও চলেছে, যার জন্য এটাকেও বলা হচ্ছে যে এজ অফ গ্লোবালাইজেশন। এরপরে হচ্ছে যে রাইজ অফ ইউরোপিয়ান পাওয়ার্স অ্যান্ড দেয়ার ডোমিনেন্স ওভার কলোনিয়াল পাওয়ার্স। রাইজ অফ ইউরোপিয়ান পাওয়ার্স, তোমরা জানো যে এই সময়টাতে এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্যাপক তোমার হচ্ছে পরিবর্তন আসে পৃথিবীতে, বিশেষ করে ইউরোপে যে অনেক মানে অনেকদিন ধরে যুদ্ধ চলে, বিশেষ করে ওই সময়টাতে তোমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি চেক করো তাহলে তোমরা জানবা যে যখন জার্মানি পরাজিত হলো তারপরে কি কি কাহিনী ঘটলো, বা ইউরোপে সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেক রাষ্ট্রের তৈরি হলো, এবং এই রাষ্ট্রগুলি, এই যে ইউরোপের যে রাষ্ট্রগুলি, সেগুলো তাদের নিজস্ব নিরাপত্তার জন্য বিভিন্ন পলিসি সব গ্রহণ করতে থাকলো। এবং তাদের একটা পলিসি ছিল, যেমন ইউরোপিয়ান পাওয়ারটা তারা নিজেদের পাওয়ারটাকে ইনক্রিজ করলো এবং তাদের কলোনির মাধ্যমে বিভিন্ন দেশে তারা তাদের যে প্রাধান্য বা শাসন সেটাকে বিস্তার করতে থাকলো। যদিও এই বিস্তার তোমার ইংল্যান্ড আরও অনেক আগে থেকেই করে, কারণ আমাদের এইখানেই তো 1757 সালে এসেছিল তারা, কিন্তু এই সময়টাতে ইংল্যান্ডের পাশাপাশি আরও অন্যান্য রাষ্ট্রগুলোও মূলত তাদের কাজ কারবারগুলো চালাতে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে অনেক রাষ্ট্র তাদের অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর বিভিন্ন জায়গা জমি দখল করে নেয়, এবং এর ফলে যেটা হয় যে সেই জায়গাগুলোতে তারা তাদের কলোনিয়াল পাওয়ারটাকে এস্টাবলিশ করতে থাকে। সো এইটাও হচ্ছে এই যুগের একটা বৈশিষ্ট্য। এরপরে দেখো ফ্রিডম টু রাইট ইন অ্যানি স্ট্রাকচার। যে কোনো স্ট্রাকচারে এই সময়টাতে রাইটাররা লিখতে থাকেন। যে কোনো স্ট্রাকচার বলতে আমি বোঝাই, দেখো আমরা অবশ্যই এটা পড়ি নাই এখনো, আমরা যদি ওপর দিক থেকে আসতাম তাহলে এটা পড়তাম। তুমি কোন ইয়ার? এখন কি ফার্স্ট ইয়ারের ক্লাস আছে? হ্যাঁ, যে তুমি ফার্স্ট ইয়ারের ক্লাস বলছো, এটা তো সেকেন্ড ইয়ারের ব্যাচ। এই যে সেকেন্ড ইয়ারের ক্লাস হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কি সে ফার্স্ট ইয়ারে আছে? তুমি কি ফার্স্ট ইয়ারের কেউ ঢুকে পড়েছো নাকি? না, শনি সোম বুধ তুমি লিখবা কেন? আচ্ছা, এটা সেকেন্ড ইয়ারের, তুমি লিভ করতে পারো। আচ্ছা, আইডিটা মনে হয় আরেকবার চেঞ্জ করতে হবে। ওকে, দেখো আমরা, আচ্ছা সমস্যা নাই, তুমি থাকতেও পারো, কোনো প্রবলেম নাই। তুমি ফার্স্ট ইয়ার থেকে হয়তো একটু অ্যাডভান্স হয়ে থাকলা, আগে থেকে জেনে থাকলা। আচ্ছা, লিভ নিয়েছে। ওকে, দেখো এবার সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারের কথা বলছে, যে রাইটাররা যে কোনো স্ট্রাকচারে লিখে। যেমন এর আগের যে এসটা, অর্থাৎ আমরা যদি এখানে আসি, ওকে তাহলে আমরা আবার শুরু করি আলোচনাটা। আমরা আমাদের এইখানটাতে আসি, এসে দেখো আমি যেটা বলছিলাম যে এই যে এই আলোচনাটা, যে ফ্রিডম টু রাইট ইন অ্যানি স্ট্রাকচার, অর্থাৎ এই সময় রাইটাররা যে কোনো স্ট্রাকচারে লিখতেন। যে কোনো স্ট্রাকচারে বলতে এরকম যে আগের যেটা, যেমন নিও ক্লাসিক্যাল যে রাইটার যুগটা ছিল, এখানে যে রাইটাররা লিখতো তাদের কিছু স্ট্রিক্ট নিয়ম ফলো করতে হতো, বলা হচ্ছে স্ট্রিক্ট ক্লাসিক্যাল রুল ফলো করতে হতো, এবং সেই নিয়মের বাইরে তারা লিখতে পারতো না। আবার এরপরে রোমান্টিক যারা ছিল তারা আবার কি লিখতো, তারা একটা নিয়ম ফলো করতো, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভাষায় তারা লিখবে, কোনো রকম সিম্পলিসিটি ইন এক্সপ্রেশন হবে, তাদের অন্য কোনো নিয়ম কানুন তারা ফলো করবে না, সাধারণ।
আবার ভিক্টোরিয়ান যারা আসলো, ভিক্টোরিয়ানরা এসে কি করলো যে না এত সাধারণ হওয়া চলবে না, এই রাইটিং গুলোকে একটু হতে হবে, একটু একটু গ্র্যান্ড হতে হবে, একটু ভাব গাম্ভীর্যপূর্ণ হতে হবে এরকম। বাট এই যুগটাতে এসে এই হচ্ছে 20th সেঞ্চুরি বা এই মডার্ন যুগে এসে কি হলো, রাইটাররা যে আমরা কোনো স্ট্রাকচারই ফলো করব না। কেউ যদি ক্লাসিক্যাল রুলে লিখতে চায় লিখবে, কেউ যদি লিখতে চায় হচ্ছে খুব গুরুগম্ভীর মানে ভিক্টোরিয়ান স্টাইলে তাহলে সেটা লিখবে, কেউ যদি রোমান্টিকদের মতো সাধারণ ভাষায় লিখতে চায় তাহলে তাই লিখবে। মানে ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে যে অবস্থা, সো এরকম ফ্রিডম, যে কোনো স্ট্রাকচারে তাদের লেখার ফ্রিডম থাকে আর কি এই সময়টাতে। এরপরে দেখো রিয়েলিজম। রিয়েলিজম আমরা এর আগেও পড়েছি, এই যে এখানে পড়েছি। রিয়েলিজম হচ্ছে তুমি যেই কবিতা লিখবা, যেই জিনিস নিয়ে, যে টপিক নিয়ে, সেটা যেরকম সেরকমভাবে উপস্থাপন করবে। এখানে যে অন্য কোনো ইয়েভাবে উপস্থাপন করবে এটার কোনো সুযোগ নেই, বা এটা করা যাবে না। সত্যিকার অর্থে ট্রু টু টাইপ। সাপোজ ধরো তুমি আমাকে নিয়ে কবিতা লিখছো, এবার আমি যেরকম সেরকম ভাবেই তোমাকে কবিতা লিখতে হবে। আমাকে তুমি একেবারে মনে করো ফেরেস্তার আসনে বসাই দিয়ে কবিতা লিখছো তাহলে হলো না। আবার আমাকে তুমি একেবারে ওই হচ্ছে একজন মানে খুব খারাপ একজন লোকের সঙ্গে তুলনা করে তুমি কবিতা লিখছো সেটাও হলো না। আমি ট্রু যেরকম আমাকে সেইভাবে। সো এই যে রিয়াল থেকে রিয়ালিজম, বাস্তব জিনিসটাকে ফুটিয়ে তোলা রাইটিং এর ভেতরে, সেটাকে বলা হচ্ছে রিয়েলিজম। এই রিয়েলিজমটাকে ফলো করা হচ্ছিল এই যুগে। এটা আগের যুগেও হয়েছে, তারও আগের যুগেও হয়েছে। রিয়েলিজমটা অনেক মানে অনেক এজে এই রিয়েলিজমটা ফলো করা হয়েছে। দেখো নতুন একটা জিনিস যেটা এর আগে নাই কোনো। এই সময় কি আমরা এই যে ব্ল্যাঙ্ক ভার্স যে জিনিসটা এটা কি বেশি দেখতে পাই? না, ব্ল্যাঙ্ক ভার্স আরো অনেক আগে থেকে ব্ল্যাঙ্ক ভার্স রয়েছে। ব্ল্যাঙ্ক ভার্স রয়েছে সেই তোমার এলিজাবেথ এস থেকে। ওটা আমরা পড়বো। তারপরে তুমি যেটা বলছো যে হ্যাঁ এটাও, কারণ এখানে তো কোনো স্ট্রাকচার নাই, যে কোনো স্ট্রাকচারে যে কেউ লিখতে পারে। আমরা যেমন এখন কবিতা দেখি, কবিতাগুলো কেমন যেন কোনো রকমের কিছু নাই, ছন্দ টন্দ কিছু নাই। সো এইটাই তো ব্ল্যাঙ্ক ভার্স। তো ব্ল্যাঙ্ক ভার্স তো অবশ্যই আমরা দেখি এই যুগেও। এই যুগটাতে আমরা সবই পাচ্ছি আর কি। এরপরে দেখো প্লে অফ আইডিয়াস। প্লে অফ আইডিয়াস হচ্ছে, আমরা এখান থেকে টার্মটা দেখে আসি। ও আচ্ছা, এখানে নাই, আমি মনে করেছি আমি কালেক্ট করেছি। যাই হোক, এটা এমনিতেই বুঝিয়ে দিই। প্লে অফ আইডিয়া হচ্ছে ওই সমস্ত নাটক যেই নাটকগুলির ভেতরে আইডিয়া থাকবে, কোনো তত্ত্ব থাকবে, কোনো একটা মেসেজ থাকবে। যেমন তোমরা সেকেন্ড ইয়ার যেহেতু, তোমাদের একটা আমরা যখন ড্রামা পড়বো তখন একটা ড্রামা পড়বো, সেটা হচ্ছে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, জর্জ বার্নার্ড শয়ের একটা ড্রামা। সেই ড্রামাটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। আমি মেবি এটা নিয়ে এর আগে একবার ক্লাস নিয়েছি তোমাদের এই গ্রুপটাতেই, তোমাদের পরীক্ষার আগে আর কি। সো সেখানে আমি দেখিয়েছি বা বলেছিও যে এটা হচ্ছে ড্রামা অফ আইডিয়া বা প্লে অফ আইডিয়া, যেখানে মূলত রয়েছে হচ্ছে একটা মেসেজ। যে মেসেজটা হচ্ছে যুদ্ধের চেয়ে মানে যুদ্ধকে এড়িয়ে চলার কথা বলা হয়েছে, বা ওখানে বলছে যুদ্ধের সময় যুদ্ধের অস্ত্রের চেয়ে পকেটে চকলেট রাখাটাই বেশি শ্রেয়। তো এটা আপাতত দৃষ্টিতে প্যারাডক্সিক্যাল বা মনে হলেও এটাই একদিক দিয়ে ঠিক, কারণ তোমার কাছে অস্ত্র আছে বা তোমার পেটে খাবার নাই, তখন তো সেটা হলো না, তুমি যুদ্ধ করতে পারবে না। তো সেক্ষেত্রে যুদ্ধের সময় সাথে যে খাবার রাখাটা কতটা গুরুত্বপূর্ণ এটা মূলত বুঝিয়েছে। তারপরে ওখানে আরও জিনিস বলেছে যে ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের যে বিষয়টা, সেক্ষেত্রে আরেকটা জিনিস যে আপাতত দৃষ্টিতে অনেক কাজই ওখানে হিরোইক বলে মনে হতে পারে, কিন্তু সেই হিরোইক কাজগুলো অনেক সময় হয়ে থাকে হচ্ছে অনেক মানে কি বলে কৌশল বা অন্যান্য দিক থেকে খুবই দুর্বল টাইপের কাজ। সো আপাতত দৃষ্টিতে যেটা হিরোইক সেটা আসলে হিরোইক না, সেটা হয়তো অ্যাক্সিডেন্টাল সামথিং। সো এই আইডিয়াগুলো আমরা হচ্ছে ওই ভেতরে পেয়ে থাকি আর্মস অ্যান্ড দ্য ম্যানের মধ্যে। সো এরকম এই আর্মস অ্যান্ড দ্য ম্যান যদিও মডার্ন এজের লেখা, মডার্ন এজটা আমরা যদিও ধরছি হচ্ছে মানে সেটাকে আমরা যদি এইখান থেকে ধরি 20th সেঞ্চুরির আর কি রাইটিং বা মডার্ন এজের রাইটিং, কারণ জর্জ বার্নার্ড শ তিনি মডার্ন রাইটার ছিলেন। এখানে আমরা হয়তো পাবো কিছুটা, এই যে জিবি শ, জর্জ বার্নার্ড শ 1940 থেকে 2000 সাল বলা হচ্ছে যদিও, কিন্তু তার আগে এই রাইটিংগুলো তার আগে পরের অনেক বিষয় এগুলো মানে কভার করে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম যে এটা হচ্ছে প্লে অফ আইডিয়া বা ড্রামা অফ আইডিয়া। এরকম আরো অনেক ড্রামা রয়েছে।
এরপরে দেখো রোমান্টিসিজমের ফিচার হচ্ছে আমরা আমরা অনেকে মনে থাকি রোমান্টিক মানে হচ্ছে মানে রোম্যান্স, প্রেম, ভালোবাসা, এটা কিন্তু আসলে রোমান্টিসিজম মানে ওইটা না। রোমান্টিসিজম মানে হচ্ছে প্রকৃতি নিয়ে, সাধারণ জিনিস নিয়ে কবিতা লেখা বা সাহিত্য রচনা করা, বা কোনো একটা জিনিসকে, সাধারণ জিনিস কোনো একটা, যেমন তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো ইয়েতে ওই ড্যাফোডিল নামে একটা কবিতা পড়েছো না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, যেখানে লিখেছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। সেখানে একটা সামান্য ড্যাফোডিল ফুলকে সে এমনভাবে এক্সাজারেশন করলো যেন মনে হচ্ছে এটা বিশাল কিছু। সেই যে রোমান্টিকরা এইভাবে আর কি সব লিখতো। সো এই রোমান্টিক যুগের এলিমেন্ট আমরা এই যুগেও পাই, বা এটা যুগে যুগে সব যুগেই রয়েছে। যেমন এই যে রোমান্টিকের এলিমেন্ট, এই যে হাই ইমাজিনেশন, এইটা রয়েছে। এই যুগে দেখো সিম্বলিজমও আমরা পাচ্ছি। তো এই হাই ইমাজিনেশনটা আমরা এই যুগটাতেও পেয়ে থাকি, পোস্ট মডার্নিজে বা মডার্নিজে এসে আর কি। এরপরে পোয়েটিক প্লে হচ্ছে ওই সমস্ত প্লে, যেই প্লেগুলি বা যেই নাটকগুলির ভেতরে অনেক কবিতার লাইন রয়েছে, অনেক কবিতা রয়েছে। এরকম তোমরা পাবা হচ্ছে যেমন উইলিয়াম শেক্সপিয়ারের মিডনাইট সামার্স মিডনাইট ড্রিম, এরকম একটা রাইটিং, আমি নামটা ভুলে গেছি, মিডনাইট সামার্স ড্রিম এরকম। সো এই একটা কমেডির ভেতরে তোমরা এটা পাবা। এই হচ্ছে পোয়েটিক প্লে, মানে এখানে অনেক কবিতার লাইন রয়েছে। আরেকটা জিনিস, শুধু কবিতার লাইন না, সরি, এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই টার্মটার নাম কিন্তু পোয়েটিক প্লে বা পোয়েটিক ড্রামা, এই দুটাই হতে পারে। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে তোমার ড্রামাগুলি, অনেক ড্রামা রয়েছে যেগুলো পুরো কবিতার ভিতরে একটা স্টোরি বা ড্রামা, কিন্তু এটা লেখা হয়েছে হচ্ছে কবিতার ছন্দ অলঙ্কার দিয়ে, মানে অনেকটা এপিকের মতো। এপিকগুলো কি, আমরা এপিকগুলো নাটক রচনা করতে পারি এপিক দিয়ে, বা এপিকগুলো হচ্ছে মঞ্চে পারফর্ম করা যেতে পারে স্টেজে। সো এই টাইপের মানে কবিতাগুলোকে বলা হচ্ছে পোয়েটিক প্লে। এরপরে দেখো হিস্ট্রি অ্যান্ড বায়োগ্রাফিক্যাল প্লেস। এই যুগটাতে অনেক হিস্ট্রি এবং বায়োগ্রাফিক্যাল রাইটিং হয়েছে বা ড্রামা হয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড বায়োগ্রাফিক্যাল প্লের যুগ, অর্থাৎ এটা এই যুগের একটা ফিচার। এরপর আইরিশ মুভমেন্ট, এই সময়টাতে আয়ারল্যান্ডে বিভিন্ন রকমের মুভমেন্ট হতে থাকে। বিশেষ করে তোমরা যারা পড়েছো, এর নাম কি, ডব্লিউ.বি. ইয়েটস এর কবিতা পড়েছো, তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল, কোন কবিতাটা জানো, এ প্রেয়ার ফর মাই ডটার, এরকম মনে হয় কোনো একটা কবিতা। সো ওই কবিতার ভিতরে আইরিশ মুভমেন্টের কথা বলা আছে, মানে আইরিশ মুভমেন্টটা এই সময়টাতে চলেছে, এবং আইরিশ মুভমেন্টদের মানে এই মুভমেন্টের অনেক এলিমেন্ট এই যুগের কবিদের ভেতরে রয়েছে, বিশেষ করে ডব্লিউ.বি. ইয়েটস এবং তার আরও অনেক ওই সময়ের কবিদের মধ্যে রয়েছে। সো এই আইরিশ মুভমেন্টটা হচ্ছে এই যুগের একটা ফিচার বা অনেক গুরুত্ব বহন করে। এরপর রয়েছে কমেডি অফ ম্যানার। এই সময়টাতে যে নাটকগুলো রচিত হয়েছে তার মধ্যে অনেক কমেডি অফ ম্যানার রয়েছে। কমেডি অফ ম্যানার বলতে মানুষের আচার আচরণ, বিহেভিয়ার। তো এই মানুষের বিহেভিয়ার নিয়ে কমেডি করা। সাপোজ ধরো বর্তমান যুগে যেমন আমরা অনেক নাটক পাই না, যে হচ্ছে ওই যে আমরা মোবাইলে অনেক সময় অনেক কথাবার্তা বলে থাকি, যে কিছুদিন আগে যেমন একটা গান বের হয়েছিল, কি হচ্ছে বাবু খাইছো, তারপরে কি সব এগুলো। তো এই যে এগুলো কাইন্ড অফ হচ্ছে ম্যানার, মানে আমাদের আচার আচরণ। তো সেইটা নিয়েই একটা হয়তো নাটক, এরকম একটা নাটকও আছে, নাটকও করেছে কিন্তু বাবু খাইছো নাটক। তো এই যে বাবু খাইছো, এটা প্রতিনিয়ত খুব ইউজ হয়, এটা নিয়ে একটা নাটক তৈরি করছে এবং সেটা একটা কমেডি নাটক। তো এই নাটকগুলোকে বলা হয় কমেডি অফ ম্যানার। এরকম তোমরা ইংলিশ লিটারেচার অনেক পাবা, যেমন তোমরা পাবে হচ্ছে ভলপন নামে একটা ড্রামা পাবা, এটা তোমরা থার্ড ইয়ারে পাবা মেবি। তো এখানে এই কমেডি অফ ম্যানার রয়েছে। আরো এরকম অনেক ধরনের রাইটিং রয়েছে যেখানে কমেডি অফ ম্যানার রয়েছে। রেপ অফ দ্য লক পাবা, এখানে কমেডি অফ ম্যানার রয়েছে। এরপরে রয়েছে ইমপ্রেশনিজম এবং এক্সপ্রেশনিজম। ইমপ্রেশনিজম বলতে হচ্ছে এই যুগে রাইটাররা অনেক কিছু বলেও বলেননি, ব্যাপারটা এরকম, মানে সিম্বলিক্যালি প্রেজেন্ট করেছেন, ইমপ্রেশন দিয়েছেন, তার অ্যাটিটিউড শো করেছেন, কিন্তু পুরোপুরি এক্সপ্রেস করেননি, যে অনেক টপিকের ওপরই আর কি। কারণ এই সময়টাতে পলিটিক্যালি অনেক ঝামেলা ছিল, প্রথম বিশ্বযুদ্ধ চলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, এরকম অনেক বিষয়েই আর কি ওই সময়টাতে রাইটাররা ইমপ্রেশন দেখিয়েছেন, জাস্ট বলেও বলেননি, এরকমভাবে লেখা লিখেছেন। আবার একই সঙ্গে এক্সপ্রেশনিজমও ছিল, মানে অনেক রাইটাররা একেবারে হুবহু মানে কথা বলে ফেলেছেন,
যেমন আমরা যদি বলি, তোমরা আমি বাংলা দিয়ে উদাহরণ দিই, আমাদের কাজী নজরুল ইসলাম কি বলেননি, মানে এই কাজী নজরুল ইসলাম এই সময়গুলোতেই তো লিখেছেন। তিনি মনে হয় 1941 সালের পর থেকে তো মনে হয় লিখতেই পারেন নাই। তো তার আগেই তো তিনি লিখেছেন তার সেনাবাহিনীর যে সময়টাতে। তো এই সময়টাতে তিনি একবার ডিরেক্ট এক্সপ্রেস করে গেছেন। আবার এই সময়টাতে আমাদের যে রবীন্দ্রনাথ লিখেছেন, তিনি কিন্তু ডিরেক্ট এক্সপ্রেস করেছেনও, কিন্তু তার অনেক রাইটিংয়ের ভেতরে ইমপ্রেশনও রয়েছে, ইমপ্রেশনিজমও রয়েছে তার ইয়েগুলোর ভেতরে। যেমন তোমরা যদি ওই যে লেটার টু চেমসফোর্ড দেখো, তাহলে ওইখানে অনেক কথা তিনি বলেও না বলার ভান করেছেন, বা ইমপ্রেশন অনেক শো করেছেন। এই কাজী নজরুলের মতো যে একবারে বিদ্রোহী হয়ে উঠেছেন তা কিন্তু না। তো আমি এটা জাস্ট বাংলা দিয়ে উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারের ভেতরে। এরপর রয়েছে ফরেন ইনফ্লুয়েন্স। এই সময় রাইটারদের ভেতরে ফরেন ইনফ্লুয়েন্স রয়েছে, কারণ রাইটাররা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পেরেছে এই সময়টাতে, কারণ ততদিনে উড়োজাহাজ আবিষ্কার হয়ে গেছে। তো মানুষের এখান থেকে ওখান থেকে যাতায়াত বেড়েছে, এবং কম সময়ের মধ্যে সব মিলিয়ে বিদেশিদের আনাগোনার ভেতরে থাকতে পেরেছে। সব মিলিয়ে তাদের নিজস্ব রাইটিংয়ের ভেতরে বা তাদের প্রতিদিনের জীবন ধারণের ভেতরে এই ফরেন ইনফ্লুয়েন্স বা বৈদেশিক যে প্রভাব সেগুলো চলে এসেছে। এরপরে রয়েছে ইনফ্লুয়েন্স অফ রেডিও অ্যান্ড সিনেমা। তোমরা জানো এই সময়টাতেই রেডিও, সিনেমা এগুলোর ব্যাপক প্রচলন হতে থাকে। সো আমরা যেমন যদি এখনকার সময় নিয়ে 2000 সালের পরের সময় নিয়ে যদি আমরা কোনো লিটারেচার লিখতে যাই, সেখানে যেমন অবধারিতভাবে ইন্টারনেট, মোবাইল, ক্যামেরা এগুলো আসবে, ঠিক তেমনি ওই সময়টাতে এই রেডিও এবং সিনেমা এইটার আর কি ব্যাপক ইনফ্লুয়েন্স ছিল ওই সময়ের রাইটারদের বিরুদ্ধে, মানে জীবন ভিতরে। তারপরে ওই সময় মানুষের জীবনে এই রেডিও সিনেমার ইনফ্লুয়েন্স ছিল। আমরা সৌভাগ্যবান, কারণ আমরা সব কিছু দেখেছি। যেমন আমার জন্ম তো হচ্ছে 1986 সালে। সো আমি ওইখানে 2000 সালের আগে 14 বছর দেখেছি। তো আমার মনে আছে আমি দেখেছি যেমন রেডিও, তারপরে তোমরাও তো দেখেছো, আমরা ভিসিআর দেখেছি। ভিসিআর এর পরে আমরা দেখলাম হচ্ছে সিডির পরে দেখলাম হচ্ছে এই যে মোবাইল টোবাইল আসছে, এত কিছু। বাট আমরা এগুলো সবই দেখেছি। আমরা ফিতার যে ক্যাসেট সেটা দেখেছি, তোমরাও দেখেছো। আর তোমরা তো এখন ইউজ হয় না, বাট আগে এগুলো ইউজ হতো ব্যাপকভাবে। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল ফিচার হচ্ছে মডার্ন এজের। তোমরা এগুলো জেনে থাকবা, এই ভিডিওটা তোমরা দেখবা বারবার, যেখানে বুঝতে পারবো না সেগুলো একটু টেনে টুনে দেখবা। আর যখন আমরা এগুলো নিয়ে প্রশ্ন পড়বো তখন আমরা ডিটেইল আরো বুঝতে পারবো। এখন জাস্ট এগুলো নিয়ে আইডিয়া নিতে থাকো, একবারে প্রশ্ন পড়তে গেলে তোমার আর শেখা হবে না। না শিখলে এটা পরবর্তীতে চাপে পড়ে যাবা। কারণ এই যে মডার্ন এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে ইন্ডিভিজুয়ালিজম, বা এই যে এই অংশটুকু, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। তারপরে ধরো এই যে এই জায়গাগুলো অনেক গুরুত্বপূর্ণ ফিচার। এই যে এই কয়টা, প্রথম লাইন এবং শেষের এই লাইনটার এই কতটুকু মানে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ ওই এজে এই ছিল, মানে এইগুলো আবার কি সেগুলো তো বিস্তারিত এই যে জানছই, এভাবে জানতে হবে। আচ্ছা, এখন তোমাদের কিছু বলার আছে বলতে পারো, আমি শেষ করে দেব, কারণ এখনই আবার ওল্ড সেকেন্ড ইয়ারের ক্লাস আছে। হ্যাঁ বলো। এই ফিচারগুলো স্যার ব্যাখ্যাগুলো কি থেকে আসে? হ্যাঁ, এগুলোই তো লিখতে হবে। তোমাকে বলবে যে রাইট ডিসকাস দ্য ফিচার্স অফ মডার্ন এজ, তোমাকে এটা বললো, তখন তুমি কি করবা, এই ফিচারগুলো দিবা। এই ফিচারগুলো এক একটা পয়েন্ট হবে, আর এই যে এইভাবে এতখানি করে লিখতে হবে। এই যে ফর্মালিজমের উপরে এতখানি লিখলাম, তারপর পোয়েটিক প্লে এটার উপরে এতখানি লিখলাম, তারপরে ইন্ডিভিজুয়ালিজম এটার উপরে আরো খানিক লিখতে হবে আর কি। তো এই যে জিনিসগুলো লিখতে হবে সেগুলোই আমি আলোচনা করলাম, এবং এই জিনিসগুলো আমরা এখন আলোচনা করলেও পরবর্তীতে এটা আমরা পাবো। সো এই হচ্ছে বিষয়। আমরা সাজেশন দেবো সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়ে গেলেই, এখন দিলে আসলে একটা এলোমেলো বেঁধে যাবে। আবার দেখা যাচ্ছে সাজেশন দিলাম, ওর মধ্যে 3-4টা কমন পড়ে গেল এবছর, তো ওগুলো আবার বাদ দিতে হবে, এগুলো ঝামেলা। এখন জাস্ট তোমরা এগুলো পড়তে থাকো। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের ক্লাসকে আমি রেকর্ড করেছি, যাক আলহামদুলিল্লাহ রেকর্ড করেছি। ওকে।